হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 6 কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে মূলত তোমাদের বিজ্ঞানের অধ্যায় 3-এর ওপর আমাদের একটি ক্লাস হবে, যেখানে আমরা অধ্যায় 3-এর কিছু কিছু অংশ নিয়ে আমরা মূলত আলোচনা করব। আর আজকের পুরো এই সেশনটা বা পুরো ক্লাসটাতে আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রাপ্তি আপু। তো চলো শুরু করা যাক। তো আমার পরিচয়টা যদি ছোট্ট করে একটু দিয়ে দিই, হয়তোবা তোমরা আমার সাথে আজকে প্রথম ক্লাস করছো বা আমাকে প্রথম দেখছো। আমার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকী প্রাপ্তি, তোমাদের প্রাপ্তি আপু। মূলত তোমাদের যে বড় ভাই আপু আছে তাদের বায়োলজির ব্যাপারটা আমি মূলত দেখি, বায়োলজি ক্লাসগুলো নিয়ে থাকি। তো তোমাদের সাথেও সামনের সায়েন্স ক্লাসগুলোতে দেখা হবে। আচ্ছা, এই চ্যাপ্টারটার মূল যে আলোচনা সেটা হচ্ছে আমরা কোষ নিয়ে আলোচনা করব। কোষ আসলে কি সেটা আমরা শিখব, কোষের প্রকারভেদগুলো নিয়ে শিখব, এবং প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। তাই না? আমরা যখন বাহিরে যাই আমরা কি দেখি? পশু পাখি, গাছপালা, নিজেদেরকে। তাহলে ভাগ যদি আমরা করে থাকি, আমাদের এই পুরো জীব জগৎটা, জীব অর্থাৎ যাদের জীবন আছে তাদের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, আমরা দেখি উদ্ভিদ অথবা প্রাণী। তো এই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কোন কোষে কি কি অঙ্গাণু থাকে, কোন কোন কোষে কি কি অঙ্গাণু থাকে না, কেন থাকে না, বা সেটার কারণটা কি, সব কিছুই কিন্তু আজকে ইন ডিটেলসে আপু তোমাদের এই ক্লাসটাতে বুঝিয়ে দিব। ওকে, একটু ছোট্ট করে আমরা এই চ্যাপ্টারের ওভারভিউটা দেখব, যে পুরো সামারি করলে, মানে সারসংক্ষেপ যদি আমি করে নিয়ে আসি, তাহলে আমি কি কি শিখব। প্রথমে আমরা কোষটা নিয়ে আলোচনা করব, এবং কোষটার যে প্রকারভেদটারও একটা বিশেষ কারণে এটাকে আমি ভাগ করে থাকি, সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াস দেখতে কেমন, সেটা কি সুন্দরভাবে গঠিত নাকি সেটাতে কিছু কমতি আছে, সেটার ভিত্তিতে আমরা কোষকে ভাগ করি দুইটা ভাগে। একটাকে আমরা বলে থাকি আদি কোষ, একটাকে বলি প্রকৃত কোষ। এই প্রকৃত কোষ অর্থাৎ যাদের কোষের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আছে, প্রকৃতভাবে আছে, যেটা থাকার কথা সেটাই আছে, সেই প্রকৃত কোষকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলে থাকি দেহকোষ, আরেকটাকে বলে থাকি জনন কোষ। সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে কি, আমাদের এই যে কোষগুলোর ভিতরে, কোষটাকে আমি যদি ছোট্ট করে কেটে নিয়ে এসে আমাদের সরল অণুবীক্ষণ যন্ত্র বা কোনো একটা অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে এমন একটা যন্ত্র যেটার নিচে আমরা যদি কোনো একটা কিছুকে রাখি, সেটাকে আমরা অনেক বিস্তৃত পরিধিতে বা বিবর্ধিত আকারে দেখতে পাই, অর্থাৎ অনেক বড় আকারে দেখতে পাই। সেভাবে আমরা যখন একটা কোষকে নিয়ে দেখি, সেটার ভেতরে আমরা ছোট ছোট অনেক অনেক অঙ্গাণু দেখি। সেটা নিয়ে আমরা আলোচনা করব সামনে। এবং পরবর্তীতে আমরা নিউক্লিয়াস নিয়েও আলোচনা করব, যেটা মূলত কোষের একটা, বলতে পারি আমরা, মিডল পয়েন্ট। আমরা যেমন কোনো একটা কিছুর একটা মূল বিন্দু থাকে না, পুরো এই পৃথিবীরও তো একটা মূল কেন্দ্র আছে, বা যে কোনো একটা কাজেরই কিন্তু একটা মূল বিন্দু থাকে। যেমনভাবে তুমি গণিতে বৃত্ত এঁকে থাকো, বৃত্তটা আমরা কীভাবে আঁকি? কেন্দ্রকে পয়েন্ট করে সেখানে কম্পাস বসিয়ে তো আমি বৃত্তটা আঁকি। ঠিক একইভাবে তোমার এই নিউক্লিয়াসটাও হচ্ছে কোষের কেন্দ্র, একদম কোষের মেইন পয়েন্ট, যেখানে কোষের যাবতীয় যত গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো সংগঠিত হয়ে থাকে। সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, এবং বাকি কিছু অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা কোষের কনসেপ্ট। কোষটা কি? কোষের প্রথমেই দেখা একটা লাইন আছে, ছোট ছোট একক। অর্থাৎ মনে করো এরকম ছোট ছোট অনেকগুলা বক্স মিলে যখন মিলিত হতে 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 আমাদের এই পূর্ণাঙ্গ শরীরটাই গঠিত হয়। এই যে তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরো অংশটা কিভাবে গঠিত হয়েছে, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষগুলা একে অপরের সাথে যুক্ত হয়ে হয়ে মূলত আমাদের পুরো দেহটা গঠিত হয়েছে। এই কারণে কোষকে আমরা বলে থাকি জীবদেহের একক। ঠিক আছে? শুধু কি দেহের গঠনের একক না, একইভাবে দেখো এই কোষটা যে তৈরি হচ্ছে, এই কোষের ভেতর কিন্তু অনেক অনেক অঙ্গাণু আছে। ঠিক আছে? একটা কোষের ভেতর তুমি যদি এই যে দেখো, এই যে বল আকৃতির যে অংশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূলত একটা কোষ, যেটার ভিতর একটু তুমি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে সেটার ভিতর অনেক অনেক জিনিস আছে। এই দেখো, একটা একরকম, এরকম, 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 এই প্রত্যেকটা অঙ্গাণু, কোষের ভেতরে যতগুলো অঙ্গাণু আছে তারা কিন্তু এক এক প্রকার কাজ করে থাকে, এবং কোষের ভেতরের এই অঙ্গাণুগুলার এক এক প্রকার কাজ করার জন্য আমাদের পুরো শরীরটা কিন্তু সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যায় বা কাজ চালিয়ে যায়।
তাহলে যদি আমাদের পরীক্ষাতে চলে আসে যে কোষ আসলে কি, এক কথা আমরা কি বলবো, আমাদের জীবদেহের মূলত প্রতিটি কোষের গঠন এবং কাজ প্রায় একই ধরনের, ঠিক আছে, কিন্তু এই যে আমাদের এই কোষগুলোকে আমরা মূলত এক কথায় কি বলতে পারি, আমাদের জীবনের গঠন একক। আমার জীবনটা চলার জন্য যেমন আমার পুরো শরীরটার গঠন হওয়া প্রয়োজন, একইভাবে আমার এই শরীরটাকে সুন্দরভাবে গঠিত হওয়ার জন্য, সুন্দরভাবে যে গঠিত হচ্ছে তার জন্য কিন্তু আমার শরীরের ভেতর অর্থাৎ কোষের ভেতর অনেক অনেক প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়াগুলো কারা চালায়, কোষের ভেতরে থাকা অংশগুলো। অর্থাৎ আমাদের জীবদেহের গঠন এবং কাজের একককে আমরা বলে থাকি কোষ, বা এক কথায় বলতে গেলে আমাদের জীবনের গঠন এককগুলাকে আমরা কি বলি, কোষ। তাহলে কোষ কি, জীবনের গঠন একক, জীবন গঠনের একককে আমরা কি বলি, কোষ বলি। পরীক্ষাতে যদি তোমরা এখন সৃজনশীল প্রশ্ন শুরু করেছো লিখা, ক নাম্বার এরকম তোমার প্রশ্ন চলে আসতে পারে, তাই না? এইটুকু লাইন থেকে যে বিশ্লেষণ করো তো কোষ কি, তখন আমরা কি বলবো, জীবনের গঠন একক। সোজা কথায় বলতে গেলে, এক কথায় আমাদের জীবনটা পুরোপুরি যে চলছে, এটা এই জীবনটা চলার জন্য আমার পুরো দেহটার গঠন প্রয়োজন, এবং দেহটা গঠিত হওয়ার জন্য শরীরের ভেতরে যাবতীয় নানাবিধ কাজ করা প্রয়োজন। এই সব কিছু মিলে যে কাজ করে থাকে সেটাই হচ্ছে কোষ। এই কোষ হলো তাহলে কি, দেখো জীবনের গঠন একক। আমাদের শরীরের প্রতিটি অংশই কি কোষ দিয়ে গঠিত। যেমন ভাবে তুমি যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, এরকম একটা বিশাল বিল্ডিং, এই বিল্ডিংটা তৈরি হয় আসলে কিভাবে, এই বিল্ডিংটা কিন্তু এরকম অনেকগুলা ইট পরপর বসে বসে কিন্তু আমাদের পুরো বিল্ডিংটা যেমন তৈরি হয়, ঠিক একইভাবে আমাদের পুরো শরীরটার কথা আমরা যদি চিন্তা করি, মাথা থেকে পা পর্যন্ত এই পুরো কনস্ট্রাকশনের বা এই যে নির্মাণের কাজটা, সেটাও কিন্তু তৈরি হচ্ছে এই ছোট ছোট কোষগুলো পরপর বসে বসে। বুঝতে পেরেছি? তাহলে পরীক্ষাতে আসলে কোষ কি, জীবনের গঠনের একক। ঠিক কিভাবে মনে রাখবো, একটা বিল্ডিং তৈরি হওয়ার জন্য যেমন ইটগুলোকে পরপর বসিয়ে বসিয়ে আমরা পুরো বিল্ডিংটা তৈরি করি, ঠিক একইভাবে আমাদের পুরো দেহটাই গঠিত হচ্ছে কিভাবে, এই কোষগুলো ছোট ছোটভাবে বসে বসে। ঠিক আছে, এবার আসি যে এই কোষটা আসলো কিভাবে। প্রশ্ন আসে না মনে যে আপু কোষটা তো ঠিক আছে, বাট কোষের উৎপত্তিটা হলো কিভাবে? এই উৎপত্তির জন্য একজন ব্যক্তির নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। মূলত তার নাম রবার্ট হুক। সে কি করে, 1665 সালে তিনি একটা বোতল নেয়, এরকম একটা বোতল নেয়। এই বোতলের যে ছিপিটা থাকে, এই যে সেই ছিপিটা অর্থাৎ মুখটা, বোতলের যে মুখটা সেটাকে নিয়ে সেটার ছিপিটার, এটাকে বলা হয় বোতলের ছিপি। কারণ আগে তো কাচের বোতল ব্যবহার করা হতো না। কাচের বোতলে কি হতো, বোতলের ওপরে এই যেরকম ছিপি আকৃতির এরকম একটা অংশ থাকতো, মানে কাঠের তৈরি। তো সে কি করলো, সেটার অংশটা, ছিপির একটু অংশ কেটে নিয়ে সে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিল, এবং তখন সে দেখতে পেল যে ভিতরের অংশটা অনেকটা এরকম মৌমাছির চাকের মতো। আমরা মৌমাছির চাক দেখেছি না, যেখান থেকে কি করতে হয়, মধু সংগ্রহ করতে হয়, ঠিক সেরকমই দেখতে ছিল, এরকম ছোট ছোট ঘর আকৃতির। এবং সেখান থেকে কি হলো, তিনি ধরতে পারলেন যে প্রত্যেকটা বস্তু বা এরকম কোষ দিয়ে মূলত গঠিত হয়ে থাকে। ঠিক আছে, এই যে এখানে মূলত সেই কথাগুলাই তোমার লেখা আছে। তিনি একটি বক্স পরীক্ষা করেন এবং সেখান থেকে ছিপিটা থেকে তিনি মূলত বুঝতে পারেন যে প্রত্যেকটা বস্তুর ভেতরে এরকম কোষগুলো পরপর বসে বসে পুরো অংশটার গঠন সৃষ্টি হয়। তাহলে এখন অবধি আমরা কি শিখলাম? প্রথমত আমরা শিখলাম কোষ কি, জীবনের গঠন একক। পরবর্তীতে আমাদের প্রশ্ন যদি আসে কোষের আবিষ্কারককে, সে তার নাম আমরা জানি, তার নাম হচ্ছে কি রবার্ট হুক। তার নাম কি রবার্ট হুক। চলো এরপর আমরা চলে যাই কোষের প্রকারভেদ। তুমি যখনই কোনো একটা কোষের ভেতর যাবে, এটা যদি কোনো একটা কোষ হয়, আপু শুরুতেই বলেছি না, এর মাঝে একটা বিশাল বড় আকৃতির পয়েন্ট থাকে। এরকম কোষের মাঝে যে গোলাকার যেই পয়েন্টটা থাকে, এটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। কোষটা তো মূলত আমাদের দেখতে এমন হয়ে থাকে, তার ভেতরে এরকম একটা মাঝ বরাবর একটা পয়েন্ট থাকে। এই পয়েন্টটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। সেটার বাংলা করলে আমরা কি বলি জানো? সেটার বাংলা করলে আমরা বলি কেন্দ্রিকা। ঠিক একইভাবে আমাদের ম্যাথের যেমন কেন্দ্র, নিউক্লিয়াসটাও কোষের তেমনই একটা কেন্দ্রিকা। ঠিক আছে, এই নিউক্লিয়াসটার সুন্দর গঠনটা হচ্ছে
তোমার তার চারিদিকে এরকম একটা আবরণ থাকবে, দেখো এরকম একটা বলের আবরণ, সুন্দরভাবে একটা আবরণ থাকবে, তার মাঝে এরকম একটা গোলাকার বস্তু থাকে, তার চারিদিকে এভাবে করে আমাদের ক্রোমাটিন তন্তু বা এই যে মনে করো বাবা মার কিছু কিছু বৈশিষ্ট্য তোমার সাথে মিলে যাচ্ছে, কিছু কিছু অমিল হচ্ছে, কেন হচ্ছে? কারণ বাবা মার কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসছে। এই যে বাবা মার বৈশিষ্ট্যটা তোমার কাছে চলে আসলো, যেই বস্তুটার কারণে চলে আসে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকা এই সুতার মতো অংশগুলা, যেটাকে আমরা ক্রোমোজোম বলে থাকি। এই অধ্যায়ের শেষের দিকে আমরা এই নিউক্লিয়াস নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। এখন তুমি এটা জাস্ট মনে রাখো, একটা কোষের যদি মাঝ বরাবর পয়েন্টে যাও, সেখানে তুমি যে অংশটাকে দেখতে পাবে তার নাম হচ্ছে নিউক্লিয়াস, বা বাংলায় বললে কেন্দ্রিকা। এই নিউক্লিয়াসটার গঠনটা কি সুন্দর নাকি অপূর্ণ, পূর্ণ নাকি অপূর্ণ, অর্থাৎ তার প্রত্যেকটা অংশ আছে কি নেই, সেটার ভিত্তিতে আমরা কোষকে দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলে থাকি তোমার আদি কোষ, আরেকটাকে বলি প্রকৃত কোষ। এই দেখো তুমি এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, দেখো তার নিউক্লিয়াসটার সবকিছু কিন্তু কেমন ছড়ানো ছিটানো, কিন্তু নিউক্লিয়াস থাকার কথা ছিল কেমন, এরকম সুন্দরভাবে গোল অবস্থায় ছিল না, তার ভেতর কিন্তু সেরকম কোনো আবরণ নেই, অর্থাৎ নিউক্লিয়াসের কোনো আবরণ নেই, সবকিছু কি ছড়ানো ছিটানো। যেই কোষের নিউক্লিয়াসটার কোনো আবরণে আবদ্ধ থাকে না, কোনো কিছু দ্বারা লিমিটেশন নেই, বরং সবকিছু কি অগোছালো, ছড়ানো ছিটানো, সেই ধরনের কোষকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আদি কোষ। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, যেগুলা ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলাকে কি আমরা খালি চোখে দেখতে পাই না, হয়তোবা এই যে আপুর হাতে বা এইখানে অনেক অনেক ভাইরাস ব্যাকটেরিয়া আছে, কিন্তু আপু কিন্তু দেখতে পাচ্ছি না, এরাই কিন্তু মূলত হচ্ছে আদি কোষ। কেন? তাদের নিউক্লিয়াসটা কোনো কিছু দ্বারা আবদ্ধ অবস্থায় নেই, অর্থাৎ কোনো লিমিটেশন নেই, তাদের সব কিছু কি এরকমভাবে ছড়ানো ছিটানো। ক্লিয়ার? এরপরে আমরা চিন্তা করি প্রকৃত কোষ। প্রকৃত মানে কি? কোনো একটা কিছু রিয়েল, ইংরেজিতে বললে আমরা কি বলি, রিয়েল, কিন্তু সায়েন্টিফিক ভাষায় আদি কোষের ইংরেজি হচ্ছে প্রোক্যারিওটিক, কারণ প্রো মানে কি আগে বা আদি না, সেই হিসাবে এটাকে আমরা কি বলি সায়েন্টিফিক ভাষায় প্রোক্যারিওটিক। প্রো মানে কি আগে, ঠিক আছে? কেন আগে? তার নিউক্লিয়াসটা কোনো কিছু দ্বারা আবদ্ধ অবস্থায় নেই। আর ইউক্যারিওটিক মানে কি প্রকৃত কোষ, ইউ মানেই হচ্ছে তোমার প্রকৃত। প্রকৃত কোষকে আমরা সায়েন্টিফিক ভাষায় কি বলি, ইউক্যারিওটিক। ইউ শব্দটা মানে কি প্রকৃত। প্রকৃত কোন একটা কিছু রিয়েল, তার মানে কি তার নিউক্লিয়াসটা খুব সুন্দরভাবে সাজানো, অর্থাৎ তার নিউক্লিয়াসটা সুন্দর একটা বাহিরে কি আছে, আবরণ আছে, তাই না? তাহলে যেই কোষের আবরণ আছে তাকে আমরা বলি প্রকৃত কোষ, সায়েন্টিফিক ভাষায় ইউক্যারিওটিক। উদাহরণ কারা? আমরা, গাছপালা, রাইট? আর যেই সব কোষের নিউক্লিয়াস কোনো কিছু দ্বারা আবদ্ধ নয়, অর্থাৎ ভিতরের সব কিছু ছড়ানো ছিটানো, সেটাকে আমরা কি বলি, আদি কোষ বা প্রোক্যারিওটিক। উদাহরণ কি? ব্যাকটেরিয়া। তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা আদি, একটা প্রকৃত। যার নিউক্লিয়াস খুব সুন্দরভাবে গঠিত সেটা প্রকৃত, যেটার গঠিত না সেটা আদি। তারপরে উদাহরণ দিয়ে আমরা লিখে দিব। এখান থেকে কিন্তু আমাদের অনুধাবনের ছোট ছোট প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, অনুধাবনের সৃজনশীলের 2 নম্বরে, যে পার্থক্য লিখে দেখাও, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই সামনের দিকে। এটা তো গেল নিউক্লিয়াসের ভিত্তিতে। এবার কোষের কিছু কাজ আছে। সব কোষ তো আর একরকম কাজ করবে না। যেমন আমাদের বাসায়ও কি কেউ কেউ হয়তো বা যখন আমরা ইফতারি রেডি করছি, মা হয়তো বা ইফতার রেডি করছে, আমরা হয়তো বা টেবিলটা সাজিয়ে দিচ্ছি ইফতারটাকে, তাই না? এক একজনের কাজ এরকম। ঠিক একইভাবে আমাদের দেহের যে কোষগুলো, সেখানেও 2 প্রকার ভেদ আছে। এক প্রকার কোষ থাকে যারা শুধুমাত্র আমাদের দেহটাকে গঠন করে। দেহ যেহেতু গঠন করছে, নামেই কিন্তু আপু সব বলে দিয়েছি, দেহ গঠন করছে, তার মানে এই ধরনের কোষগুলোকে আমরা কি বলবো, দেহ কোষ। যেগুলা কি করবে, দেহের গঠন এবং বৃদ্ধিতে অংশগ্রহণ করবে। এই যে দেখো, এই যে দেখো, আস্তে 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 সে কিন্তু বড় থেকে বৃদ্ধ হচ্ছে, অর্থাৎ তোমার বৃদ্ধি ঘটছে, সেটা কি দেহ কোষ। আর এই ছবিটাতে দেখো, বাবা মার থেকে সন্তানের জন্ম হচ্ছে, তার মানে কি প্রজন্ম আকারে বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা কি বলি, প্রজনন। প্রজননকে প্র কেটে দিলে কে থাকে, জনন। অর্থাৎ যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে, অর্থাৎ বাবা মা মিলে এই যে সন্তান তৈরির যে প্রক্রিয়া, সেসব কাজে অংশগ্রহণ করে, সেগুলোকে আমরা কি বলি, জনন কোষ। কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার, 2 প্রকার। একটাকে বলি দেহ কোষ, আরেকটাকে কি বলি, জনন কোষ। ঠিক আছে, চলো এবার আমরা 2 প্রকার কোষ, প্রকৃত কোষের, একটা হচ্ছে আমাদের কোষ, প্রাণীদের কোষ, আরেকটা হচ্ছে উদ্ভিদের কোষ। উদ্ভিদ মানে কি, যারা মূলত তোমার গাছপালা, তাদের নিয়ে আমরা এখন আলোচনা করব।
চলো এই যে দেখো দুই প্রকার কোষ, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং এইটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। কিছু কিছু অংশ উদ্ভিদ কোষে থাকে, কিছু কিছু অংশ প্রাণী কোষে থাকে। যেমন তুমি যদি উদ্ভিদ কোষে তাকাও, উদ্ভিদ কোষ চেনার একটা বিশাল বড় উপায় হচ্ছে তাদের মাঝ বরাবর এরকম একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা অংশটাকে আমরা বলে থাকি তোমার কোষ গহ্বর। এই গহ্বর শব্দটা মানেই হচ্ছে ফাঁকা স্থান। গহ্বর মানে কি? ফাঁকা স্থান। তুমি যদি উদ্ভিদ কোষের ভেতরে যাও, উদ্ভিদ কোষের ভেতরে ঢুকলেই, কোষটাকে দেখলেই তুমি দেখবে তার মাঝে বরাবর একটা বিশাল বড় ফাঁকা স্থান আছে। সেই ফাঁকা স্থান মানে কি? গহ্বর। আর কোষের ভেতরে যেহেতু আছে এটাকে আমরা কি বলি? কোষ গহ্বর। এই কোষ গহ্বরের ভেতরে এক প্রকার রস থাকে যেটাকে আমরা বলে থাকি কোষ রস। এই কোষ রসগুলা উদ্ভিদ কোষের ভেতরে যাবতীয় কাজগুলো ঠিক রাখতে সাহায্য করে। কারণ উদ্ভিদ তো আর আমাদের মতো এদিক ওদিক যে কাজ করতে পারে না, তার একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থান করতে হয়, সেই অনুযায়ী তাকে কাজগুলো করতে হয়। এর জন্য তার কোষের ভেতর একটা ফাঁকা স্থান থাকে যেখানে এক প্রকার তরল বা রস থাকে, যেটাকে আমরা বলি কোষ রস। এই কোষ রসটা থাকার কারণে উদ্ভিদের ভেতরে থাকা অনেকগুলো কাজই কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এরপরে তুমি যদি প্রাণী কোষের দিকে তাকাও, প্রাণী কোষে কিন্তু কোনো প্রকার ফাঁকা স্থান নেই, কোনো কোষ গহ্বর নেই। আমাদের এরকম কোষ রসের কোনো প্রয়োজন হয় না, তাই প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু অবশ্যই কোষ গহ্বর থাকবে। এরপরে তুমি চিন্তা করো, উদ্ভিদের রংটা কি সবুজ হয়ে থাকে না? গাছের পাতা বলে না গাছের পাতা সবুজ কেন? কারণ তাদের একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেদের খাবার প্রস্তুত করে, যেটাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার প্রস্তুত করে। এখন আমাদের বাসায় যখন আমরা রান্না করি আমাদের বিভিন্ন কি দরকার হয়? হাঁড়ি, পাতিল, চুলা, কত কিছুর দরকার হয় না? উদ্ভিদের ভেতরে থাকা কিছু এক অঙ্গাণু আছে যেটা হাঁড়ি পাতিলের মতো কাজ করে, অর্থাৎ উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। ঠিক সেরকম একটা অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? প্লাস্টিড মূলত থাকে উদ্ভিদ কোষে। সেই প্লাস্টিডের ভেতরে একটা রকম প্লাস্টিড থাকে যেটা একটু সবুজ বর্ণের হয়ে থাকে। সেটা কি রঙের হয়ে থাকে? সবুজ বর্ণ। সবুজ রঙের হওয়ার কারণে কি হয়? সে সূর্যের আলোকে তার ভেতর রেখে সেটা থেকে কি তৈরি করতে পারে? খাদ্যটা প্রস্তুত করতে পারে, খাদ্যটা রান্না করতে পারে। ঠিক ওইভাবে হাঁড়ি পাতিলের মতোই কাজ করে এই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি রঙের হয়ে থাকে? সবুজ বর্ণের হয়ে থাকে। সে কি করে? সূর্যালোককে নিয়ে, অর্থাৎ তাপটাকে নিয়ে উদ্ভিদের ভেতরে উদ্ভিদের জন্য খাবার তৈরি করে। বুঝতে পারছি? কিন্তু আমাদের গায়ের রং কি সবুজ? না, কারণ আমাদের শরীরে কোনো ক্লোরোপ্লাস্ট নেই, কোনো প্লাস্টিড নেই। এই কারণে আমরা কিন্তু আমাদের নিজেদের খাবারও প্রস্তুত করতে পারি না শরীর ভেতরে। যদি আমাদের শরীরে এই ক্লোরোপ্লাস্ট অর্থাৎ প্লাস্টিডের এই সবুজ রঙের প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট যদি থাকতো, তাহলে আমরাও কিন্তু আমাদের নিজেদের খাবার শরীরের ভেতরেই তৈরি হতো। কিন্তু আমাদের তো হয় না, কারণ কি? আমাদের এই ক্লোরোপ্লাস্ট অর্থাৎ সবুজ রঙের এই প্লাস্টিডটা আমাদের কিন্তু শরীরের ভেতর থাকে না। এরপরে আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু কেন্দ্রিকা। প্রাণী কোষেও যেমন কেন্দ্রিকা প্রয়োজন, উদ্ভিদ কোষেও কেন্দ্রিকা প্রয়োজন। তাই দুই প্রকার কোষেই আমার নিউক্লিয়াস থাকে। এছাড়াও গোলজি বস্তু থাকে, আরেকটা থাকে রাইবোসোম। ঠিক আছে? গোলজি বস্তু হচ্ছে আমাদের শরীরের কাজগুলো চলার জন্য এক প্রকার তরল আসে, সেই তরলটাকে দিয়ে থাকে যেন কাজগুলো খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে থাকে। আর রাইবোসোমের কাজ হচ্ছে, একটা কথা তোমাদের শর্ট ট্রিক্স আপু শিখিয়ে দেই, যখনই কোনো কিছুতে প থাকবে, ঠিক আছে, প থাকবে, প মানেই হচ্ছে তোমার প্রাণ। পানির অপর নাম যেমন জীবন, তেমনি আমাদের কোষের ভেতরেও যা কিছু করছি তার জন্য একটা উপাদানের প্রয়োজন হয়। প দিয়ে যেমন প্রাণ, প দিয়ে আরেকটি উপাদানের নাম আছে যেটাকে আমরা কি বলে থাকি? প্রোটিন। তাহলে কোন একটা কোষকে তুমি যদি জীবিত রাখতে চাও বা বাঁচিয়ে রাখতে চাও, তোমার প দিয়ে যেমন প্রাণ, প দিয়ে কি প্রয়োজন? প্রোটিন প্রয়োজন। তার মানে আমার কোষের ভেতর প্রোটিন তৈরি করার জন্য একটা অঙ্গাণু অবশ্যই থাকতে হবে। আর এই প্রোটিন তৈরি করার অঙ্গাণুটাকে আমরা কি বলি? রাইবোসোম বলে থাকি। বুঝতে পেরেছি? প্রোটিন তৈরি করার যেই মেশিনটা সেটাকে আমরা কি বলি? রাইবোসোম বলি। তাহলে উদ্ভিদ কোষে আমি কি কি দেখতে পেলাম? কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট।
কিন্তু প্রাণীকোষে কিন্তু এই দুইটা থাকবে না, কিন্তু প্রাণীকোষে আরেকটা অঙ্গাণু থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রিওল, যেটা মূলত কি করে কোষটা একটা থেকে দুইটার যে পরিণত হয় সেই কাজটা যেন দ্রুত হয় সেটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো আমরা একটু ছোট্ট করে দেখে থাকি যে আমাদের কোষটা আসলে দেখতে কেমন হয়। এই যে এটা একটা উদ্ভিদ কোষ আমরা দেখতে পাচ্ছি, সেটার ভিতর দেখো এই যে ফাঁকা স্থান, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্ট যেটা খাদ্য প্রস্তুতে হেল্প করে, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, আর এই যে সেই গোলজি বডি, নিউক্লিয়াস কেন্দ্রিকা, নিউক্লিয়াসের ভেতরের অংশে নিউক্লিওলাস, তারপরে এই যে তোমার ভেতরের এই অংশটা, এই যেখানের যে অংশটা এটাকে কি বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিন তৈরির কারখানা, আর এই যে সেই মাইটোকন্ড্রিয়া যেটাকে আমরা বলে থাকি শক্তি ঘর, অর্থাৎ আমার শরীরের যাবতীয় কাজ করার জন্য আমার শক্তি প্রয়োজন, তার মানে শক্তি তৈরি করার জন্য একটা মেশিনের প্রয়োজন, সেই মেশিনটাকে আমরা বলে থাকি কি মাইটোকন্ড্রিয়া। চলো এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর দেখো উদ্ভিদরা তো বাহিরে থাকে তাই না, আমরা যেমন জামা কাপড় পরে থাকতে পারি, উদ্ভিদের কিন্তু সেই জামা কাপড় পরার সুযোগটা নেই, তাই কি করছে সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের শরীরের বাইরে একটা সুন্দর আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে মানে বাহিরে একটা আবরণ থাকলেও, কোষে একটা আবরণ থাকলেও উদ্ভিদ যেহেতু বাহিরে থাকে উদ্ভিদের কিন্তু অনেকগুলো আবরণ থাকে। ঠিক আছে, উদ্ভিদের কোষটা যদি আমরা দেখি, উদ্ভিদের কোষে এরকম দুইটা আবরণ থাকে, কারণ উদ্ভিদরা বাহিরে থাকে। ঠিক আছে, তাই তাদের বাইরের যে কোষের আবরণটা সেটাকে একটু মোটা হতে হয়, আমাদের মতো তো তারা পোশাক আশাক পরতে পারে না, এই যে তার যে বাহিরের আবরণটা এটাকে আমরা কি বলে থাকি কোষ প্রাচীর বলে থাকি। ঠিক আছে, এটা তো গেল উদ্ভিদ কোষ। আর তুমি যদি একটা প্রাণী কোষের কথা চিন্তা করো, প্রাণী কোষের কিন্তু এরকম দুইটা আবরণ থাকে না, তার শুধুমাত্র একটা আবরণই থাকে। ঠিক আছে, কোনো কোষ প্রাচীর না, সেটাকে আমরা বলে থাকি কোষ ঝিল্লি। আর তুমি যদি উদ্ভিদ কোষের দিকে তাকাও, তার কোষ প্রাচীরের ভেতরে আরেকটা আবরণ, সেটাই হচ্ছে কি কোষ ঝিল্লি। দেখো তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করি, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, দেখো দুইটা আবরণ, বাহিরের আবরণটাকে বলছি কোষ প্রাচীর, তার ভেতরে থাকে কোষ ঝিল্লি। আর প্রাণী কোষের দিকে যদি তাকাও, প্রাণী কোষে শুধু কে থাকছে কোষ ঝিল্লি, কারণ আমরা তো পোশাক আশাক পরতে পারছি, উদ্ভিদ তো সেরকম পোশাক আশাক পরতে পারে না, সে বাহিরে দাঁড়িয়ে থাকে, তাই তার কোষটা একটু তুলনামূলকভাবে পুরো বা মোটা, সেটাকে কি বলি কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর আমরা কাদের মধ্যে দেখতে পাবো, উদ্ভিদের মধ্যে দেখতে পাবো, প্রাণী কোষে, এবং এই কোষ প্রাচীরের ভেতরে ছোট ছোট ছিদ্র থাকে, এরকম ছোট ছোট ছিদ্র থাকে যেন বাইরের অনেক আবরণ সে তার শরীরের ভেতর নিতে পারে, যেন সে খাদ্য প্রস্তুত করতে পারে, বাকি যাবতীয় যে কাজ আছে তার জন্য সে পরিবেশ থেকে যেন অনেক উপাদান নিতে পারে, এর জন্য এই কোষ প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলে থাকি কূপ। তাহলে কোষ প্রাচীরের যেহেতু ছোট ছোট ছিদ্র থাকে, কি হয় ভেতরের বা বাইরের অনেক তরল পদার্থর চলাচলটা সম্ভব হয়। এরপরে আমরা কোষের ভেতরে যা কিছুই পাই না কেন, কোষকে মূলত আমরা যদি একদম ছোট্টভাবে ভাগ করি, কোষটা দেখতে তোমার মনে করো এরকম তো একটা কোষ, এই কোষের বাইরের আবরণটাকে আমরা বলি কোষ প্রাচীর, আর মূলত তার ভেতরে এই প্রাচীরের কোষ প্রাচীর বা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোষ ঝিল্লি থাকলো এরকম একটা, এই আমার কোষ প্রাচীর, তার ভেতরে এই ভেতরের অংশে যা কিছুই থাকে তাকে আমরা বলি প্রোটোপ্লাজম। বুঝতে পারছি? আমার কোষের বাইরের আবরণটাকে বলি কোষ প্রাচীর, একদম উদ্ভিদ কোষের কথা আমরা চিন্তা করছি, যদি প্রাণী কোষ হতো তাহলে বাইরের আবরণে কে থাকতো, কোষ ঝিল্লি থাকতো, তাই না? কারণ প্রাণী কোষে তো আমার কোষ প্রাচীর থাকে না, শুধু কোষ ঝিল্লি থাকে, সেই বাইরের আবরণটা বাদ দিয়ে, অর্থাৎ কোষকে আবৃত করে যে রেখেছে সেই বাউন্ডারির ভেতরে যা কিছু আছে সব কিছুকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলি। বুঝতে পারছি? কোষের চারিদিকের আবরণটার ভেতরে যা কিছু আছে সব কিছুকে আমি কি বলছি, প্রোটোপ্লাজম বলছি। এখানে ঠিক তাই লেখা, এই যে দেখো কোষ প্রাচীরের অভ্যন্তরে অর্থাৎ ভেতরে
পাতলা পর্দা দিয়ে এই যে জেলির ন্যায় আধা তরল যে বস্তুটা, অর্থাৎ ভেতরে যে তরলটা থাকে সেটাকে আমি কি বলি, প্রোটোপ্লাজম বলি। এটার তিনটা অংশ কি কি? তিনটা অংশ মূলত বলা হয়েছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ঠিক আছে, জিনিসটা কেমন দেখো, এই যে কোষ প্রাচীরটার ভেতরের এই অংশটাকে আমরা কি বলেছি, উদ্ভিদ কোষের দুইটা লেয়ার, কি বলি, কোষ ঝিল্লি। এবং তার ভেতরে এই গোলাকার যে একটা কেন্দ্র থাকে সেটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের চারিদিকে আরো কিছু তরল থাকে না, এরকম ছোট 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 তরল, সেই তরলটাকে আমরা বলে থাকি সাইটোপ্লাজম। এটা হচ্ছে পুরো আমার কোষটা, তার বাইরের প্রাচীরটা কোষ প্রাচীর, ভেতরে যা কিছু আছে সবকিছুই কি, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের তিনটা অংশ, এই যে আরেকটা লেয়ার সেটাকে আমি কি বলি, কোষ ঝিল্লি, মাঝের যে মূল পয়েন্টটা নিউক্লিয়াস, বাইরে যে আশেপাশের তরলটা সেটাকে আমি কি বলি, সাইটোপ্লাজম বলি। এই সব কিছুই কিন্তু কার সাথে যুক্ত, তোমার এই ঘুরে ফিরে প্রোটোপ্লাজমের সাথেই কানেক্টেড। প্রোটোপ্লাজমের এর জন্য বলা হচ্ছে কি তিনটা অংশ, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এবং এই তরলটা যেটাকে কি বলছে, সাইটোপ্লাজম। আবরণের ভেতরে সবকিছুই প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের অনেকগুলা ভাগ, কোষ প্রাচীরের ভেতরের যে লেয়ার কোষ ঝিল্লি, মাঝের কেন্দ্রিকা নিউক্লিয়াস, আশেপাশের তরল কি, সাইটোপ্লাজম। এই যে এরপরে আসি কি কোষ ঝিল্লি, যেটা আপু অলরেডি বলে ফেলছি যে প্রোটোপ্লাজমের কোষ প্রাচীরের একটু ভেতরে প্রোটোপ্লাজমকে ঘিরে রেখেছে যে পর্দাটা, সেটাকে আমি কি বলি, কোষ ঝিল্লি। এটার ভেতরেও পদার্থের আদান প্রদান হয়, পর্দা মানে আদান প্রদান। ঝিল্লিও যেমন পর্দা, কোষ প্রাচীর মানেও কিন্তু একটা পর্দা ধরনেরই অঙ্গ। এরপরে সাইটোপ্লাজম, ওই যে প্রোটোপ্লাজম থেকে তুমি কি করবে, নিউক্লিয়াসটা, এই যে দেখো এই নিউক্লিয়াসটাকে আউট করলে ভিতরে কি থাকে, ওই তরলটাই শুধু থাকে না, মাঝের কেন্দ্রিকাটাকে তুমি সরিয়ে ফেলো বা এভাবে সরিয়ে ফেললে ভেতরে সবকিছুই কি, শুধু তরল আর তরল না, সেই তরলটাকে আপু কি বলেছি, সাইটোপ্লাজম। কনফিউজড হয়ে না, বাউন্ডারিটা হচ্ছে প্রাচীর, তার ভেতরে যা কিছু আছে সবকিছু প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের একটা অংশই হচ্ছে তোমার কি, সাইটোপ্লাজম, যেটাও কি তরল প্রকৃতি। ক্লিয়ার? চলো তাহলে কি হয়, সাইটোপ্লাজমের কাজটা কি, তরল। মনে করো একটা গোল বক্সের ভেতর তুমি যদি অনেকগুলো চাবি এমনি রেখে দাও, কোনো কিছু তরল বা কিছু না দিয়ে, কি হবে বলো তো, বক্সগুলো যখন নড়বে তোমার কি হবে, চাবিগুলোর মধ্যে সংঘর্ষ হবে, ফাইট হবে। কিন্তু সেগুলাকে তুমি যদি একটা তরলের ভেতর রাখো তাহলে চাবিগুলোর মধ্যে কিন্তু অতটা যুদ্ধ হবে না, তারা যে যার অবস্থায় কি হবে, ভাসতে থাকবে। ঠিক কোষের ভেতরে এই সাইটোপ্লাজম থাকার কারণে তার ভেতরের অঙ্গাণুগুলা কি থাকে, সুন্দরভাবে তার অবস্থানে থাকে, তাদের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হয় না। এটাই মূলত বলা আছে এই সাইটোপ্লাজমের অংশে। তারপরে চলে আসি আমরা প্লাস্টিড, যেটা শুরুতেই বললাম, প্লাস্টিড কাদের থাকে, উদ্ভিদের থাকে। থাকার কারণটা কি, তারা মূলত অনেক প্রকার প্লাস্টিড আছে, 3 প্রকার। কিছু কিছু প্লাস্টিড আছে তোমার সবুজ বর্ণের হয়। সবুজ বর্ণের প্লাস্টিডটা কি করে, এখানে যেমন স আছে, তাদের কাজটাও দন্তাস্ব রিলেটেড, মানে কি সূর্যের আলোকে ধরে রাখে। আমাদের যেমন রান্না করতে চুলার তাপের প্রয়োজন হয়, এই সূর্যের আলো কিন্তু সেভাবে তাপ হিসেবে কাজ করে। এবং সালোক সংশ্লেষণ, যেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, সেটা মূলত করে থাকে। ঠিক আছে, আরেক প্রকার প্লাস্টিড থাকে যেটা মূলত তোমার একটু রঙিন বর্ণের হয়। এই রঙিন বর্ণের প্লাস্টিকগুলা তোমার মূলত ফুল ফলে থাকে, অর্থাৎ মানুষকে আকর্ষণ করতে সাহায্য করে। ঠিক আছে, আরেক প্রকার প্লাস্টিক থাকে যেটার মধ্যে তোমার কোনো বর্ণই নেই, বর্ণহীন মানে কোনো রং নেই। যেহেতু রং নেই, তারা একটু মৃত প্রকৃতির, তারা কি করে, তারা সবকিছুকে কি করে, সঞ্চয় করে রাখে। যেমন খাদ্যকে তাদের ভেতরে সঞ্চয় করে ধরে রাখে। এই তো প্লাস্টিক তোমার শুধুমাত্র উদ্ভিদ কোষে আমি দেখতে পাবো, আমাদের মধ্যে থাকবে না। যদি থাকতো কি হতো, আমরা এরকম রঙিন টঙিন হয়ে যেতাম, সবুজ, কোনো অংশ লাল, নীল, বেগুনি এরকম হতো। এরকম তো আমাদের হয় না, কারণ আমাদের ভেতর প্লাস্টিক নেই। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা কোষ গহ্বর।
আপু শুরুতেই বললাম উদ্ভিদ কোষে একটা বিশাল বড় ফাঁকা স্থান থাকে। ফাঁকা স্থান মানে কি? কোষ গহ্বর। কোষ গহ্বরের ভেতরে এক প্রকার তরল থাকে, যেটাকে আমরা কি বলি? কোষ রস বলে থাকি। কোষরস কিন্তু উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ উপকরণ। এখানে কিছু কিছু জায়গায় লেখা আছে যে প্রাণী কোষে অনেক সময় কোষ গহ্বর থাকে, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা তোমার যেমন বিশাল স্থান জুড়ে থাকে, প্রাণী কোষের কোষ গহ্বর থাকলে সেটা এরকম বিন্দু আকৃতির থাকে, অর্থাৎ অনেক ছোট প্রকৃতির থাকে, অনেক ক্ষুদ্র। কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বরটা বিশাল স্থান জুড়ে আছে। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা বিশাল স্থান জুড়ে আছে, প্রাণী কোষে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আছে। এখানে এগুলাই লেখা। মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ তোমার অনুধাবনের প্রশ্নের জন্য। কি সেটা? কাকে পাওয়ার হাউস বলা হয় সেটা বলি আমরা মাইটোকন্ড্রিয়াকে। এই যে দেখতে মাইটোকন্ড্রিয়াটা এমন হয়ে থাকে। এই মাইটোকন্ড্রিয়াটার অনেক প্রকৃতি হয়ে থাকে। এটা মূলত মূল যে লেয়ারটা সেটা এরকম ভাবে আমরা দেখে থাকি। এরকম আকৃতির হয়ে থাকে। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরের এই যে অংশগুলো দেখছো না, এই যে এই অংশটা, এখানে মূলত অনেক প্রকার উপকরণ থাকে, যে উপকরণ থাকার কারণে আমাদের শরীরে, আমাদের বলো উদ্ভিদের বলো সবার শরীরে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। এবং এদের কিন্তু দুইটা লেয়ার থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার দুইটা ভাঁজ থাকে, এই যেটা হচ্ছে বাইরের, আর এই ভেতরের অংশটার দিকে তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো আপু যখন এঁকেছে এখানে একটা ভি আকৃতির বা একটা ভাঁজ হয়ে গেছে, এরকম একটা ভাঁজ আকৃতির সৃষ্টি হয়ে গিয়েছে, এরকম একটা ভাঁজ। এই ভাঁজটাকে বলা হয়েছে যে ভেতরের দিকে তোমার একটু ভাঁজ থাকে, এরকম একটা ভাঁজ থাকে। এই যে দেখো ভাঁজগুলা দেখতে পেয়েছো? এটাই মূলত এখানে বলা আছে যে ভেতরের অংশ কিছুটা ভাঁজ থাকে, বাইরের অংশটা একদম পুরোপুরি মসৃণ। এবং এর ভেতরে বিভিন্ন প্রকার উপকরণগুলাই কি করে? একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে বা শক্তি প্রস্তুত করে, শক্তি মূলত প্রস্তুত করে। সেই প্রক্রিয়াটার নাম কি? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এটা কেমন আমি বলি। আমরা যে খাবার খাচ্ছি, উদ্ভিদ যে খাবার খাচ্ছে, তুমি খাবার খাচ্ছ আর নাক দিয়ে কি নিচ্ছ? অক্সিজেন নিচ্ছ না? খাবারের সাথে অক্সিজেন মিলে তোমার এই এটিপিকে আমরা কি বলি? শক্তি বলি। এটাই মূলত প্রস্তুত করে থাকে এবং এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? শ্বসন প্রক্রিয়া। তাহলে শ্বসন প্রক্রিয়াটা কি? যেটা হচ্ছে তুমি খাবারটা যে খাচ্ছ সেটার মূলত তোমার নাক দিয়ে গ্রহণকৃত অক্সিজেন সেটার সাথে বিক্রিয়া করে শক্তি প্রস্তুত করার প্রক্রিয়াকে বলি শ্বসন প্রক্রিয়া। এই শ্বসন প্রক্রিয়াটা কোথায় হচ্ছে? মূলত অনেকগুলো অঙ্গেই হয়ে থাকে, কিন্তু মূল যে অংশটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সবচেয়ে বেশি শক্তি পেয়ে থাকি মাইটোকন্ড্রিয়াতে, কারণ সেখানে সর্বাধিক শ্বসন প্রক্রিয়া হয়। শ্বসন প্রক্রিয়া মানে কি? খাদ্যবস্তুর সাথে অক্সিজেনের প্রক্রিয়া। এবং এর জন্য এখানে আমরা এটাকে কি বলি? পাওয়ার হাউস বলি। তো আমাদের আজকের পড়াশোনা মূলত মাইটোকন্ড্রিয়া পর্যন্তই ছিল। প্রথমে আমরা কি শিখলাম? কোষটা কি, জীবনের গঠন একক। যেমনভাবে বিল্ডিং তৈরি করতে ইটগুলো পরপর বসে, ঠিক একইভাবে আমাদের শরীরটা গঠিত হয়েছে। পরবর্তীতে কোষের প্রকারভেদ পড়েছি। কি বলেছি? কোষের ভেতর ঢুকলে আমরা একটা কেন্দ্র দেখব, যাকে আমরা কি বলি? নিউক্লিয়াস, বা বাংলায় বললে কেন্দ্রিকা। সেটার গঠন কি সুন্দর নাকি অপূর্ণ, সেটার উপর ভিত্তি করে দুই প্রকার। পূর্ণ হলে প্রকৃত, প্রকৃত, তার মানে কি? ইউক্যারিওটিক, ইউ মানেও প্রকৃত। আর যদি সুন্দরভাবে গঠিত না হয় সেটাকে আমরা কি বলবো? প্রোক্যারিওটিক, মানে কি? আদি অবস্থায় নিউক্লিয়াসটা কোনো আবরণ দ্বারা আবৃত নয়। এরপর আমরা শিখেছি কাজের ভিত্তিতে। কয়েকটা কোষ আমাদের পুরো শরীরটাকে গঠন করছে, দেহটা গঠন করছে, দেহকোষ। কোনোটা আছে আমাদের প্রজনন বা জননে অংশগ্রহণ করছে, জনন কোষ। এরপরে আমরা দুই প্রকার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দেখেছি। উদ্ভিদ কোষে যেমন তোমার কোষ গহ্বর থাকে, প্লাস্টিড থাকে, কারণ তারা নিজেদের খাবার নিজেদের শরীরে প্রস্তুত করে, এবং একইভাবে তাদের বাহিরে একটা বিশাল আবরণ থাকে, যেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর, তাই না? কারণ উদ্ভিদরা বাহিরে থাকে, তাদের একটা এক্সট্রা প্রোটেকশনের দরকার হয়। আমরা তো পোশাক আশাক পরতে পারি, ওরা পরতে পারে না, তাই ওদের কোষ প্রাচীর থাকে। আর আমাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সেন্ট্রিওলটা যেমন আমাদের থাকে কোষ বিভাজন, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা কোষের সংখ্যা বৃদ্ধিতে, কিন্তু আমরা কিন্তু আবার উদ্ভিদ কোষেটাকে দেখতে পাই না। তো এই পার্থক্যগুলা দেখলাম। তারপর আমরা শিখলাম যে কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে থাকছে, প্রাণী কোষে থাকে না। তার ভেতরের যে আবরণটা সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষের
আবরণের ভেতরে যা কিছু সবকিছুই প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অনেকগুলো অংশ, একটা কোষ ঝিল্লি, মাঝের কেন্দ্রিক অর্থাৎ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আশেপাশে যত তরল আছে সেটাকে কি বলি, সাইটোপ্লাজম বলি। এরপর আমরা প্লাস্টিড নিয়ে আলোচনা করলাম, 3 প্রকার। সবুজ রঙের প্লাস্টিড সালোক সংশ্লেষণ অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, রঙিন প্লাস্টিড আছে, কিছুটা প্লাস্টিড আছে যেগুলো সবকিছুকে কি করে, তার ভেতর সঞ্চয় করে। এরপর আমরা মাইটোকন্ড্রিয়াকে পড়লাম, পাওয়ার হাউস, কি করে, শ্বসন প্রক্রিয়া এর মধ্যে ঘটে থাকে। শ্বসন মানে কি, খাদ্যবস্তু এবং অক্সিজেনের প্রক্রিয়া, মূলত শক্তি প্রস্তুত। তো প্রথম এমসিকিউ, জীবদেহের কোষ কি? কোষ জীবের গঠন একক? কোষ শুধুমাত্র উদ্ভিদের গঠন একক, প্রাণীদের, নাকি জীবের শক্তি উৎপাদন কি হবে, জীবনের গঠন একক। এরপরে কে প্রথম কোষ আবিষ্কার করেছেন? লুই পাস্তুর, রবার্ট হুক, চার্লস ডারউইন, গ্যালিলিও গ্যালিলিও। কি হবে? অবশ্যই আমার অপশন বি, রবার্ট হুক। পড়েছি না আমরা বোতলের ছিপি কেটে এসে দেখেন মৌচাকের চাকের মতো অংশ। রবার্ট হুক কোন বিষয়ে পরীক্ষার মাধ্যমে, সেটা কি হবে, বোতলের ছিপি নিয়েছিল, অর্থাৎ বোতলের যে ঢাকনা বা মুখা সেটা। এরপরে কি, কোষের কোন অংশটি জীবনের ভিত্তি বলে পরিচিত? অবশ্যই প্রোটোপ্লাজম। আপু কি বলেছি, প দিয়ে যা কিছুই শুরু সবকিছুই কি প্রাণ রিলেটেড। তোমার যদি পতে প্রোটিন যদি না থাকে কোষ যেমন বাঁচবে না, প্রোটোপ্লাজম না থাকলেও কোষ কিন্তু বাঁচবে না। একটা জীবিত কোষ আমি তখনই বলবো, একটা কোষকে আমি বলবো যে তুমি জীবিত তখনই যখন তার ভিতর প্রোটোপ্লাজম থাকবে। বুঝতে পারছি, আবরণের ভেতরের সবকিছু প্রোটোপ্লাজম, মনে আছে? এরপরে আদি কোষের কোন বৈশিষ্ট্যটি রয়েছে? নিউক্লিয়াস আবরণ দ্বারা আবদ্ধ থাকে, একদমই না। আবরণ দ্বারা আবদ্ধ থাকে না, ঠিক। প্লাস্টিড থাকে, ভুল। কোষ প্রাচীর থাকে, ভুল। কি হবে, নিউক্লিয়ার তোমার আবরণী দ্বারা আবদ্ধ থাকেন, এর জন্য তাকে আমরা কি বলেছি, আদি কোষ। প্রকৃত কোষের কোন অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন করে? মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস বলি বা শক্তি ঘর। প্লাস্টিড কোন ধরনের কোষে থাকে? অবশ্যই উদ্ভিদ কোষে, কারণ তারা নিজেদের খাবার নিজেরা প্রস্তুত করে, তাই না? আমরা কিভাবে প্রস্তুত করি না, রান্না বান্নার কাজ কিন্তু নিজের প্রস্তুত করা না, উদ্ভিদ কিন্তু তার শরীরের ভেতরই সব করে। আমরা কি শরীরের ভেতরে করি না? বাইরের থেকে মাছ কিনে আনি, মাংস কিনে আনি, শাকসবজি কিনে আনি, সব কিছু মিলে আমি বাসায় রান্না করছি, ঠিক আছে? উদ্ভিদ কোষ কোন অংশটি কোষের আকার প্রদান করে? অবশ্যই কোষ প্রাচীর, বাইরের ব্যারিয়ার, বাউন্ডারি তো আমি বুঝতে পারি যে একটা বাড়ি দেখতে কেমন, ঠিক একইভাবে কোষ প্রাচীর। কোষ গহ্বর কোথায় থাকে? শুধুমাত্র উদ্ভিদ কোষে, যদি প্রাণী কোষে থেকে থাকে সেটা কিন্তু অনেক ছোট থাকে। সাইটোপ্লাজমের প্রধান কাজ কি? কোষের শক্তি উৎপাদন, কোষের সবাঙ্গাণু ধারণ করা, কোষের আকার নির্ধারণ, নাকি কোষের বিভাজন? কি বলেছি, তরল থাকা মানে কি, কোন একটা কিছুকে ভাসমান অবস্থায় রাখবে, তাদের মধ্যে যেন মারামারিটা না হয়, তাই কি হবে, কোষের সবাঙ্গাণুকে কি করছে, ধারণ করে রাখছে। তো আজকের ক্লাসটা মূলত তোমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পেরেছো। মূলত আমরা আজকে অধ্যায় 3-এর এই পর্যন্ত অংশগুলো পড়লাম। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়েও আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।